সকালবেলায় ঘুম থেকে উঠে 7:30টার সময় ইটনা থেকে একজন রাজনৈতিক কর্মী আমাকে এসে বলে যে আপনাকে দ্রুত ইটনা যেতে হবে, মার্শাল ল জারি হয়েছে এবং বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। আচ্ছা, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইটনা প্রপারে গেলাম, ইটনা সদরে 3 মাইল দূরে। এবং সেইখানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ সমবেত হলো। তখন সকাল 8:30 26শে মার্চ। আচ্ছা, সেই সময় আমাকে ওয়্যারলেস অপারেটর অত্যন্ত গোপনে একটি চিঠি পাঠালেন, চিঠি দিলেন। সেই চিঠিতে আমি দেখলাম পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের ইপিআর পুলিশ সহ হাজার হাজার জনতাকে হত্যা করেছে এবং সেই হত্যার বিরুদ্ধে বসে ছাত্র জনতা সবাই, মুক্তিকামী মানুষ। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। হ্যাঁ, এই স্বাধীন বাংলাদেশে আপনারা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। আরো 2-1টি কথা ছিল এবং তার নিচে লেখা শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আমি সেই চিঠি পেয়ে তারপরে মিছিল শুরু করলাম। আমরা তো আগে ট্রেনিং দিয়েছিলাম, অস্ত্র হাতে নিলাম, থানাকে আমরা অবরোধ করলাম, থানা থেকে সমস্ত অস্ত্র নিয়ে নিলাম এবং যত সিভিল গান ছিল মানুষের কাছে সবকিছু আমরা জড়ো করে আমরা প্রস্তুতি নিলাম। 27 তারিখ মিছিলের পরে বিকাল 3টার সময় যখন আমি একটা জায়গাতে গাছের নিচে গিয়ে বসেছিলাম, ইটনা দেওয়ান বাড়িতে একটা রেন্টি গাছের নিচে, তখন একটা রেডিওতে আমার বন্ধু আমাকে শোনালো 27শে মার্চ মেজর জিয়া একটা ঘোষণা দিচ্ছেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এ হলো প্রেক্ষাপটটা। এই প্রেক্ষাপট থেকেই আমরা যুদ্ধ শুরু করি, যুদ্ধের জন্য প্রস্তুত। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু এইটা নিয়ে বাংলাদেশে একটা বড় ধরনের মতবিরোধ আছে এবং আপনি যে দলে আছেন সেই দল কিন্তু বলে যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন। তো আমি এই ব্যাপারটায় আপনার একটুখানি ব্যাখ্যা চাইছি যে বিষয়টি তাহলে কি, মানে এই বিতর্কটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা কি, মানে এটা সূত্রপাত কিভাবে? আমি এই প্রশ্নের উত্তর এই কারণে দিতে চাচ্ছি না, আপনার কাছে মাপ চাচ্ছি। এটা দলের অন্য নেতারা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং আমি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম প্রথম দিন থেকে বা 1.5 বছর আগে থেকে। এই ফজলুর রহমান হিসাবে কথা বলছি আমি। কথাটা কি বুঝছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কথা। আজকে আমি বিএনপি নেতা, বিএনপির এমপি, কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধ করি তখন আমি মুক্তিযোদ্ধা হিসাবে, তখন ছাত্র নেতা হিসাবে যুদ্ধ করছি। সেটা প্রেক্ষাপট সত্য, আমার জীবনের সত্য। আজকেরটা আমি বিএনপি করি, এটাও সত্য। আমি যা জানি তা বললাম। তার মানে আপনি একটা সত্যকে আরেকটা সত্য দিয়ে রিপ্লেস করবেন না, সত্য সত্যই আপনার কাছে, সে আপনি যে দলেই থাকুন। জি, আমার কাছে এটা আমি সম্ভব, এটা আমি বলবো এবং বলছি, বারবার বলছি এই কথাটা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বলুন বলুন বলেন। এটা আমি কোথাও কোনোদিন এটাকে আমি গোপন করব না, তাহলে আমার নিজের সঙ্গে প্রতারণা করে। আমি এটা বুঝি যে আমি সকালবেলা 26 তারিখ সকালবেলা 8:30টার সময়, এটা আমার বইয়ে লিখছি, বক্তৃতায় বলছি, বিএনপি করতে এসে বলছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে বক্তৃতা করি। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে সেখানকার স্থানীয় সাংসদ, বিএনপির নেতা এবং বিএনপির সাংসদ ফজলুর রহমান। ফজলুর রহমানের আরও অনেক বড় পরিচয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার এক বিরাট অবদান। তো আজকে আমরা তাকে সংযুক্ত করেছি মূলত মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি বিষয়ে আলোচনার জন্যে। আপনারা সকলেই জানেন যে 25শে মার্চ বাংলাদেশের মানে ইতিহাসে এক কলঙ্কময় দিন। অপারেশন সার্চলাইটের নামে
যে রাতে একটা অন্ধকার নামিয়ে এনেছিল পাকিস্তানি সেনাবাহিনী, এক গণহত্যা শুরু হয়েছিল ঢাকা শহরে এবং পরবর্তীকালে 9 মাস ধরে বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে এবং বাংলাদেশে যেভাবে গণহত্যা হয়েছিল, তো সেই প্রসঙ্গে আমরা এই মানে মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলবো। মিস্টার ফজলুর রহমান, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি জানি ব্যক্তিগতভাবে যে আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তো তার মধ্যে আপনি যে সময় দিয়েছেন আমাদেরকে, এই জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই যে ওই রাতটি, অর্থাৎ 1971-এর 25 মার্চ, আপনি তখন কোথায় ছিলেন এবং আপনাদের কি পরিস্থিতির মধ্যে ছিলেন এবং পরবর্তী দিনগুলি কিভাবে আপনাদের কাটলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। 25শে মার্চ 1971 সনে আমি আমার নিজ এলাকায় ইটনায় ছিলাম। আচ্ছা ওই দিন আমি ইটনার মাঠে ট্রেনিং শেষ করে 3 কিলোমিটার দূরে আমার নিজের গ্রাম জয়সিদ্ধিতে ছিলাম রাত্রে। আচ্ছা। এবং সেই রাত্রে যে ঘটনা ঘটেছে আমি তার কোনো প্রত্যক্ষ সাক্ষী নই, বা আমি সেই রাত্রে জানতেও পারিনি যে বাংলাদেশের ঢাকাতে এই ঘটনা ঘটছে। আমি পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 7:30টার সময় ইটনা থেকে একজন রাজনৈতিক কর্মী আমাকে এসে বলে যে আপনাকে দ্রুত ইটনা যেতে হবে, মার্শাল ল জারি হয়েছে এবং বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। আচ্ছা। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইটনা প্রপারে গেলাম, ইটনা সদরে 3 মাইল দূরে, এবং সেইখানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ সমবেত হলো। তখন সকাল 8:30 26শে মার্চ। আচ্ছা। সেই সময় আমাকে ওয়্যারলেস অপারেটর অত্যন্ত গোপনে একটি চিঠি দিলেন। সেই চিঠিতে আমি দেখলাম পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের ইপিআর পুলিশ সহ হাজার হাজার জনতাকে হত্যা করেছে এবং সেই হত্যার বিরুদ্ধে বসে ছাত্র জনতা সবাই, মুক্তিকামী মানুষ, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। হ্যাঁ, এই স্বাধীন বাংলাদেশে আপনারা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। আরো 2-1টি কথা ছিল এবং তার নিচে লেখা শেখ মুজিবুর রহমান। আচ্ছা। আমি সেই চিঠি পেয়ে তারপরে মিছিল শুরু করলাম। আমরা তো আগেই ট্রেনিং দিয়েছিলাম, অস্ত্র হাতে নিলাম, থানাকে আমরা অবরোধ করলাম, থানা থেকে সমস্ত অস্ত্র নিয়ে নিলাম এবং যত সিভিল গান ছিল মানুষের কাছে সবকিছু আমরা জড়ো করে আমরা প্রস্তুতি নিলাম। 27 তারিখ মিছিলের পরে বিকাল 3টার সময় যখন আমি একটা জায়গাতে গাছের নিচে গিয়ে বসেছিলাম, ইটনা দেওয়ান বাড়িতে একটা রেনকি গাছের নিচে, তখন একটা রেডিওতে আমার বন্ধু আমাকে শোনালো 27শে মার্চ মেজর জিয়া একটা ঘোষণা দিচ্ছেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা। এ হলো প্রেক্ষাপটটা। এই প্রেক্ষাপট থেকেই আমরা যুদ্ধ শুরু করি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিই এবং শেষ পর্যন্ত আমরা ভারতে যাই। এবং সেই ভারতে যাওয়ার সময়টা হলো মার্চ মাসের 26-এর পরে এপ্রিল মাসের 23 তারিখ। আচ্ছা। আমরা ভারতের দিকে রওনা হই এবং পরবর্তী সময়ে ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ শুরু করি। এ হলো প্রেক্ষাপট। এই আপনি একটুখানি বলছিলেন যে ইটনাতে আপনি ট্রেনিং শেষ করে বাড়ি ফিরেছিলেন, তো তার মানে বঙ্গবন্ধু যে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন যুদ্ধের, তার আগে থেকেই আপনারা যুদ্ধ করবেন বলে বাঙালি প্রস্তুতি শুরু করে দিয়েছিল, বাঙালি তরুণেরা। আমি 1969 সনের 14ই নভেম্বর সিরাজুল আলম খানের কাছে অনামিকার রক্ত কেটে মুক্তিযুদ্ধের শপথ করেছিলাম। আমি বিএলএফ এর মেম্বার ছিলাম মুক্তিযুদ্ধের 1.5 বছর আগে থেকেই। আচ্ছা। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। তার মানে বঙ্গবন্ধুর ঘোষণার আগে থেকেই আপনারা প্রস্তুতি নিয়েছিলেন এবং আপনারা জানতেন যে এরকম একটা ঘোষণা আজও কালও আসবে এবং আপনাদেরকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হ্যাঁ,
বেশ, জি আমরা প্রস্তুত ছিলাম। আচ্ছা, আমি 7ই মার্চের বক্তৃতা রেসকোর্স ময়দানে বসে শুনেই আমি হলে গেলাম, ইকবাল হলে। আচ্ছা, তখনকার 4 ছাত্র নেতার মধ্যে একজনের নাম ছিল শাহজাহান সিরাজ, আমি তার রুমমেট ছিলাম। উনি আচ্ছা। ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন কেন্দ্রের। আচ্ছা। উনি বললেন ঢাকায় থাকার দরকার নাই, উনি আমাকে 7টা পতাকা দিলেন, বলেন গোপনে এগুলা নিয়ে কিশোরগঞ্জ যাও। সেই পতাকা নিয়ে পরের দিন সকালে এসে 10ই মার্চে কিশোরগঞ্জে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বাংলাদেশের পতাকা তুলে। 10ই মার্চ, এটা 26শে মার্চ না। আচ্ছা, কাজে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম আগে থেকে। বুঝতে পেরেছি। আপনি একটা কথা বললেন যে আপনার কাছে ওয়্যারলেস মেসেজে যে চিঠিটি এলো এবং আপনি যেটা শুনতে পারলেন তার আগেই যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু এইটা নিয়ে বাংলাদেশে একটা বড় ধরনের মতবিরোধ আছে এবং আপনি যে দলে আছেন সেই দল কিন্তু বলে যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন। তো আমি এই ব্যাপারটায় আপনার একটুখানি ব্যাখ্যা চাইছি যে বিষয়টি তাহলে কি, মানে এই বিতর্কটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা কি, মানে এটা সূত্রপাত কিভাবে? আমি এই প্রশ্নের উত্তর এই কারণে দিতে চাচ্ছি না, আপনার কাছে মাপ চাচ্ছি। এটা দলের অন্য নেতারা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং আমি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম প্রথম দিন থেকে, বা 1.5 বছর আগে থেকে। এই ফজলুর রহমান হিসাবে কথা বলছি আমি। কথাটা কি বুঝছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কথা। আজকে আমি বিএনপি নেতা, বিএনপির এমপি, কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধ করি তখন আমি মুক্তিযোদ্ধা হিসাবে, তখন ছাত্র নেতা হিসাবে যুদ্ধ করছি। সেটা প্রেক্ষাপট সত্য, আমার জীবনের সত্য। আজকেরটা আমি বিএনপি করি, এটাও সত্য। আমি যা জানি তা বললাম। তার মানে আপনি একটা সত্যকে আরেকটা সত্য দিয়ে রিপ্লেস করবেন না, সত্য সত্যই আপনার কাছে, সে আপনি যে দলেই থাকুন। জি, আমার কাছে এটা আমি সবসময় এটা আমি বলবো এবং বলছি, বারবার বলছি এই কথাটা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বলুন বলুন বলেন। এটা আমি কোথাও কোনোদিন এটাকে আমি গোপন করব না, তাহলে আমার নিজের সঙ্গে প্রতারণা করে। আমি এটা বুঝি যে আমি সকালবেলা 26 তারিখ সকালবেলা 8:30টার সময়, এটা আমার বইয়ে লিখছি, বক্তৃতায় বলছি, বিএনপি করতে এসো বলছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে বক্তৃতা করি বলছি যে আমি 8 তারিখে সকালবেলা চিঠি পাইছি একটা। 26 তারিখে সকালবেলা 8:30 একটা চিঠি পাইছি। তার মানে স্বাধীনতা, কিন্তু এর জন্য বিএনপি থেকে আপনার উপরে কখনো কোনো কিছু হয়নি, মানে মানে আপনি কোনো দলে কোনো প্রশ্নের মুখে পড়েননি, বরং জামাত সম্পর্কে কিছু মন্তব্যের জন্য আপনি শোকজ হয়েছিলেন। জি। তো আমি একটুখানি জানতে চাইছি যে মার্কিন কংগ্রেসে একজন প্রতিনিধি, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর গণহত্যার এই বিষয়টা নিয়ে তিনি একটি প্রস্তাব এনেছেন এবং নিন্দা প্রস্তাব করেছেন যে এই ঘটনা নিন্দা করা হোক এবং এই গণহত্যার একটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া উচিত। তার কারণ পৃথিবীতে এই ধরনের আরও অনেক দেশ, তাদের যে গণহত্যা সেখানে সংগঠিত হয়েছে সেগুলির আন্তর্জাতিক স্বীকৃতি আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 30 লক্ষ বাঙালি এবং প্রায় 2-2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং 30 লক্ষ বাঙালি শহীদ হওয়ার ঘটনায় যে মুক্তিযুদ্ধ, যে স্বাধীনতা, সেই সেটাকে দমন করার জন্য যে গণহত্যা, তার কিন্তু কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা দেখছি এইভাবে যে একজন মার্কিন কংগ্রেসম্যান এই ব্যাপারটা তুলতে হবে 55 বছর পরে স্বাধীনতার মুক্তিযুদ্ধের, এটা আমার জন্য লজ্জাজনক মনে হচ্ছে। আচ্ছা, এটা তো দিবালুকের মতো সত্য যে পাকিস্তানিরা গণহত্যাকারী এবং এই দেশে তারা গণহত্যা চালিয়েছে। এটা দিবালুকের মতো, এটা তো প্রথম দিন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। ঠিক। এটা মার্কিন সিনেটে প্রস্তাব করতে হবে কেন? আপনার কি মনে হয় যে বাংলাদেশে এত বছর যারা সরকার পরিচালনা করেছে, এটা তাদেরও একটা ত্রুটি ছিল, সব দলগুলিরও একটা ত্রুটি ছিল যে এটা নিয়ে আন্তর্জাতিক স্তরে সেইভাবে উদ্যোগ নেওয়া হয়নি? আমি কথাটাকে এইভাবে আমি বলবো না, আমি বলবো প্রত্যেকেই যার যার মতো করে মুক্তিযুদ্ধের পটভূমিকে বিশ্লেষণ করতে চেয়েছে এবং এই কারণে আজকের এই
অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশে আমরা আবার এটাও দেখতে পাচ্ছি যে জয় বাংলা বলা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, তার বাড়ি মানে ধূলিসাৎ হয়েছে। এই ঘটনাগুলোও কিন্তু পাশাপাশিভাবে ঘটছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী একটি তৎপরতাও কিন্তু বাংলাদেশে প্রবলভাবে সক্রিয়। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এবং এখন তো আপনি সাংসদ হয়েছেন, ফলে বাংলাদেশ সংসদেও আপনার এই নিয়ে অনেক কথা বলারও নিশ্চয়ই অবকাশ আসবে। আমি একটুখানি আজকের বাংলাদেশের এই পরিস্থিতিটা সম্পর্কে জানতে চাই, কারণ এটা স্বাধীনতার মাস। এই মাসেই আপনাদের স্বাধীনতা ঘোষণা হয়েছিল। আমি এই কথাগুলোর এইভাবে আমি উত্তরটা দিতে চাচ্ছি না এখন। আমি যেটা বলি এটা সংসদেই বলবো, আপনি শুনতে পারবেন, আগে সংসদে আমি বলিনি এই কথা। কিন্তু আপনি তো জয় বাংলা কথাটা বলেন, আমি যতদূর যা মানে বুঝি আর কি, যে ওটা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল বলেই বোধহয় আপনি বলেন, তাই তো বোধহয় নাকি? এটাই জয় বাংলা মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান ছিল। কিন্তু এখন অনেকেই মুক্তিযুদ্ধের এই স্লোগানটা দেয় না, কারণ আওয়ামী লীগ এই স্লোগানটাকে নিজেরা তাদের স্বার্থের জন্য ক্যাশ করেছিল। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আচ্ছা, এটাও আছে কিন্তু, কারণ জয় বাংলাটা এক সময় একটা পার্টির স্লোগান হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল, যে কারণে অন্যরা এটাকে দেয় না। কিন্তু এটাই সত্য যে মুক্তিযুদ্ধের সময় প্রধান স্লোগানই ছিল জয় বাংলা, এটাই সত্য। কিন্তু আমি জাস্ট মানে শেষ করব একটা ছোট্ট বিষয় দিয়ে, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে বাংলাদেশে এখন 7ই মার্চ সেটাও সরকারি উদ্যোগে পালিত হচ্ছে না, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন সরকারি উদ্যোগে পালিত হচ্ছে না, এবং সরকার যে 26শে মার্চের যে কর্মসূচিগুলি ঘোষণা করেছে সেখানেও কিন্তু বঙ্গবন্ধুর কোনো উল্লেখ নেই, যদিও এখনো সরকারিভাবে তিনি দেশের মানে জাতির পিতা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এইভাবে দেখছি যে মুক্তিযুদ্ধের মানে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এই বাকিটা জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। মানে আপনি বলছেন যে আরো একটা মুক্তিযুদ্ধ বাংলাদেশের মাটিতে প্রয়োজন আছে? নিশ্চিতভাবে 71 সঠিক ছিল না ভুল ছিল, এটার ব্যাপারে একটা রাজনৈতিক একটা যুদ্ধ হবে। আমি বলছি যে সশস্ত্র হবে এটা বলছি না, কিন্তু একটা রাজনৈতিক যুদ্ধ হবে যে 71 সঠিক ছিল না ভুল ছিল। কারণ 71 এখনো তো যারা অনেক শক্তিশালী রাজনৈতিক দল, জামাত বা এনসিপি বা স্বাধীনতা বিরোধী শক্তিরা তো মানে না 71। 71 নিয়ে তো একটা ফয়সালা হতেই হবে, এটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তার মানে আপনি বলছেন যে এটার একটা ফয়সালা হবে এবং সেটাও একটা মুক্তিযুদ্ধ হবে, হয়তো সেটা সশস্ত্র হবে না, কিন্তু সেটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে। সেটা আমি এখন বলবো না, কিন্তু এটা নিয়ে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। আচ্ছা, এবং সেই যুদ্ধে 71 জয়ী হবে, এবং তার সেই যুদ্ধের যিনি মানে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি বা আরো যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকেরই স্বীকৃতি মিলবে বলে আপনি আশা করেন? আমি শুধু আশা করি না, আমি নিশ্চিত মুক্তিযুদ্ধ জয়ী হবে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জয়ী হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। আপনারাও ভালো থাকুন। আপনি আমাকে আমি প্রথম কথা বললাম 2 মাসের মধ্যে আপনার সাথে, মানে এই টেলিফোনে। থ্যাংক ইউ।